ইম্পালসিভ হয়ে আমি দল ছেড়েছি বা পদত্যাগ করেছি বা নির্বাচন থেকে সরে এসেছি, এটা একেবারেই ভুল। নির্বাচন করার কথা ছিল, সেটিও করছেন না। রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন চাই। অগোছালোটা কিভাবে হলো? ডাক্তার মানে সে ডাক্তার ছাড়া আর কিচ্ছু করতে পারবে না। যুক্ত হলেন, কিন্তু সেই রাজনৈতিক দল থেকে আপনি আবার বেরিয়ে গেলেন। ৭১-এর গর্বিত উত্তরাধিকারী আমি। এটাও কি মত প্রকাশের যে এনভায়রনমেন্ট তাকে স্ট্রেংথেন করে? আমাদের তো জন্মটাই ছিল প্রশ্নবিদ্ধ। 5 বছর পর কি এটা হওয়ার কথা ছিল? এখানে একটা অন্তর্ভুক্তিমূলক থাকবে, অংশগ্রহণমূলক থাকবে। এনসিপির কোথায় ফ্লক? ড্রাস্টিক্যালি বাউন্স ব্যাক করবে। ১৩ তারিখ থেকে জামাত হয়ে যাবে তাদের শত্রু। আমন্ত্রণ জানাচ্ছি পডকাস্ট কথা চলুকে। আমাদের আজকের অতিথি এমন একজন মানুষ যিনি গত কয়েক মাস যাবত, জুলাই গণঅভ্যুত্থানের পরই মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন। তিনি এনসিপির রাজনীতি করতেন, কিন্তু এনসিপি থেকে পদত্যাগ করেছেন। নির্বাচন করার কথা ছিল, সেখান থেকেও পিছু হটেছেন। কেন পিছিয়ে গেলেন, কেন এনসিপি থেকে পদত্যাগ করলেন এবং সামনের বাংলাদেশ তিনি কেমন দেখেন, তা নিয়ে কি ভাবছেন, তাই নিয়ে তার সাথে কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছি তাজনুবা জামিনকে। তাজনুবা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি কথা চলুকে। ধন্যবাদ। আপনি এনসিপি থেকে পদত্যাগ করেছেন, নির্বাচন করার কথা ছিল, সেটিও করছেন না, কিন্তু আপনার শিডিউল পেতে অনেক কষ্ট হলো। কি নিয়ে ব্যস্ত? প্রথমে আমি দুঃখিত যে আপনাকে কষ্ট করতে হয়েছে আমার শিডিউল পেতে। আমি আসলে মোটেও ওরকম কোনো গুরুত্বপূর্ণ বা ব্যস্ত মানুষ না, কিন্তু সামহাও হয়তো মিস হয়ে গেছে আননোন নাম্বার একটু অ্যাভয়েড করার কারণে। আর ব্যস্ততা আসলে যেহেতু রাজনৈতিক দল ছাড়লাম এবং নির্বাচনও করছি না, ব্যস্ততা আসলে মানে আবার নিজেকে গুছানো নিয়ে। কারণ আমি যেদিন পদত্যাগ করি ওই দিনই আমি বলেছিলাম যে আমি রাজনীতি ছাড়বো না, এবং আমি নিজেকে যতটুকু চিনি আমি মনে করি যে এটাই আমার রাজনীতির শুরু আসলে। এবং কিভাবে আমি ভবিষ্যতে রাজনীতিতে যুক্ত থাকব, কিভাবে করব, কারণ আমি আগে কখনোই, জুলাইয়ের আগে কখনোই আমি কোনো রাজনীতির সাথে যুক্ত ছিলাম না। কখনো আমি কোনো ছাত্র সংগঠনের সাথে যুক্ত ফ্রেশ ব্লাড ইন পলিটিক্স বলতে পারেন, একদম। সো আমি ভবিষ্যতে কিভাবে কতটুকু করব, গত ১.৫ বছরের ভিত্তির উপর দাঁড়িয়ে এটাকে আমি কিভাবে আগায় নিব, নিজেরকে একটু ঝালাই করছি, নিজের সীমাবদ্ধতাটা, নিজের ভুল, নিজের শক্তি যেগুলো, পজিটিভ পয়েন্ট যেগুলো, স্ট্রং পয়েন্ট যেগুলো আছে, সেগুলোকে কিভাবে আরও ঝালাই করে কাজে লাগানো যায়। এবং রাজনীতিতে যে কারণে আমি এসেছি, কারণটা তো আমার কাছে স্পষ্ট। কারণটা হচ্ছে যে আমি রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন চাই। আমি সেই জনরা বা সেই ঘরানা থেকে রাজনীতিতে এসেছি যে ঘরানা থেকে ইউজুয়ালি মানুষ রাজনীতিতে আসে না। এই ঘরানার মানুষরা নিজের জীবন নিয়ে, নিজের পরিবার নিয়ে ছিমছাম জীবনযাপন করতে পছন্দ করে, আমিও তাই করি। কিন্তু জুলাইয়ের পর যেহেতু আমি ডিসিশন নিয়েছি যে আর কতদিন বাঁচবো, কিছু একটা করি, এবং সেটা এটা না কেন যেটাতে ইউজুয়ালি কেউ আসতে চায় না, বলতে মানে আমার ঘরানার। সো এইটাকে নিয়ে আমি কিভাবে সামনে আগাতে পারি, বলতে পারেন হোমওয়ার্কটাই এখন আপনার করছি। ঘরানা মানে কি বুঝাতে চাইছেন? মানে আপনার যে প্রফেশনাল না, প্রফেশন না। প্রফেশন এটা তো একটা আছে যে মানুষ মনে করে ডাক্তার মানে সে ডাক্তার ছাড়া আর কিচ্ছু করতে পারবে না। এটা মানে একজন উকিল, একজন ব্যাংকার, একজন শিক্ষক, একজন সাংবাদিক, সবাই দেশের চিকিৎসা করা। হ্যাঁ, করা। কিন্তু কেন জানি মানুষ ডাক্তারদেরকে অন্য কোনো কিছুতে দেখতে পছন্দ করে না। যেমন আমাকেও বলছে যে আপনি তো ডাক্তারিতে ব্যর্থ দেখে আপনি এখন এখানে রাজনীতি আসছেন। ঘরানা বলতে আমি আসলে যেটা বুঝাচ্ছি, আপনি যদি আমার মানে আমরা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি। আমার বাবা সরকারি ডাক্তার ছিলেন, মা গৃহিণী, ভালো স্কুলে পড়া, ভালো রেজাল্ট করা, মেডিকেলে চান্স পাওয়া, একটা ভালো বিয়ে হওয়া, মানে এগুলো হচ্ছে আসলে আমাদের মানে মানে সৎ পথে জীবনযাপন করা এবং ক্যারিয়ারটাকে একদম একটা সাকসেসফুল, মানে না ডাক্তার ইঞ্জিনিয়ার মানেই হচ্ছে আপনি সফল। সো আমরা ওরকম একটা পরিবার থেকে উঠে আসছি, কারোর সাথে ঝামেলায় নাই, কোনো ধরনের কেলেঙ্কারিতে নাই, মানে আটপৌরে বাঙালি মধ্যবিত্ত সমাজের নিজের জীবন নিয়ে আসলে ব্যস্ত, এবং রাজনীতিকে আমাদের জন্য না।
মানে রাজনীতিতে যাওয়া মানেই আপনি কাদা লাগানো। আমরা কাদা লাগানোর মানুষ না। অনেক কষ্টে নিজের জীবনটাকে এতটুকু এনেছি। মা-বাবার একটা মান-সম্মান আছে, পরিবারের একটা সম্মান আছে। সো ওখানে গেলে এগুলোতে কাদা লাগবে বা বিভিন্নভাবে মানুষ যেটা করছে এখন। সো এটাতে যাওয়া যাবে না। সো এই ঘরানা বলতে এটা। এবং আপনি জানেন আমি যখন পদত্যাগ করি অনেক ধরনের মানুষ তো পৌঁছাচ্ছে, যদিও আমার কাছে পৌঁছানো একটু কষ্ট, কারণ আমার সব পাবলিক মেসেজ পাঠানোর পথগুলা বন্ধ। তারপরেও যতটুকু পাচ্ছি যে মানুষ বলছে খুব ভালো করেছো, যে আবার আগের লাইফে ফিরে যাও, হ্যাঁ তুমি হসপিটালে ফিরে যাও, খুব ভালো করেছো, কেন গেছো এসব ঝামেলায়। আবার অনেক মানুষ বলছে যে স্টে ইন পলিটিক্স সামহাউ সামওয়্যার, এখনও আমার কাছে এই টেক্সটগুলো আছে। সো এই যে ঝঞ্ঝাট পছন্দ করে না, ওই ঘরানা থেকে কিন্তু আমি রাজনীতিতে এসেছি। আপনি বলছিলেন যে নিজেকে গোছানোর কথা গত ১.৫ বছরের অভিজ্ঞতার ভিত্তিতে। মানে আবার গোছাইতে হবে কেন? অগোছালোটা কিভাবে হলো? অগোছালোটা হলো যে আপনি আমরা যখন গত বছর মানে ৮ই সেপ্টেম্বর আমরা যখন নাগরিক কমিটি শুরু জাতীয় করি, নাগরিক হ্যাঁ, কমিটি। সেই শহীদ মিনারে, তখন আমাদের ওই কমিটিতে একটা বৈচিত্র্য ছিল যে আমরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আমরা ওখানে এসেছি এক একজন। যেমন আমি একদম অ্যাপলিটিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, অনেকে আগে ছাত্রদল করতো, এসেছে, আগে ছাত্র ইউনিয়ন করতো, এসেছে, ছাত্র ফেডারেশন করতো, তারপর মাদ্রাসা ভিত্তিক ব্যাকগ্রাউন্ডের অনেকে এসেছিল। তো আমাদের একটা কমন গোল ছিল। কি কমন গোল ছিল? যে আমরা রাজনীতিতে একটা নতুন পরিবর্তন। কীরকম পরিবর্তন? যে আমাদের দলটার মধ্যে একটা গণতান্ত্রিক ধারা থাকবে, আমাদের এখানে জবাবদিহিতা থাকবে নেতৃত্বের, আমরা দলটাকে এমনভাবে দাঁড় করাবো যে এটাই একটা মডেল হবে কিভাবে আমরা দেশটাকে চালাবো, এই বিষয়টা যাতে রিফ্লেক্ট করে আমাদের দলের মধ্যে। এবং এখানে একটা অন্তর্ভুক্তিমূলক থাকবে, অংশগ্রহণমূলক থাকবে, এখানে কোনো কাল্ট হবে না, কেউ অলিগার্ক হবে না, বা যখন কেউ গণ অভ্যুত্থানের নেতৃত্বদানকারীরাই তো দলটার নেতা ছিলেন বা আছেন, তো ওনাদের নেতৃত্বে একটা বড় আমব্রেলা হতে থাকবে যেখানে যে কোনো মানুষ এসে রাজনীতি করতে পারে। যে ধরেন একটা সাধারণ পরিবারের একটা মানুষ যদি মনে করে যে না আমি একটা দেশের জন্য কিছু করতে চাই, তাহলে আমার একটা প্ল্যাটফর্ম দরকার, সেটা যাতে আমরা হতে পারি। সো এরকম একটা এবং এখানে ধর্ম, লিঙ্গ বা কোনো জাত পাত এসবের কোনো বিষয় থাকবে না। এখানে যে বিষয়টা হবে যে আপনি মানুষ, আপনি একটা মানুষ হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে, একজন নাগরিক হিসেবে আপনার সব অধিকার নিশ্চিত হবে, সেটার পক্ষে আমাদের রাজনীতিটা হবে। আমাদের এই যে আমরা যে ক্ষমতাকে জিজ্ঞাসাবাদ করতে পারি না, এবং গত ১৭ বছরের যে আমাদের একটা দুর্বিষহ স্মৃতি, যে আমরা মুখটাও খুলতে পারতাম না, এই সব কিছুর বিপরীতে গিয়ে যে রাজনীতি হয় পুরনো ধারা থেকে বের হয়ে এসে, এবং এখানে যেহেতু অনেকগুলা পরিবার থেকে ছেলেমেয়েরা এসেছে, আমরা এটাকে একটা শক্ত ভিত্তি প্ল্যাটফর্ম দাঁড় করাবো যে যে কোনো মানুষ দেখতে পারবে যে হ্যাঁ, এখানে যেতে হলে বা দেশের জন্য কাজ করতে হলে, রাজনীতি করতে হলে শুধু যোগ্যতা এবং দক্ষতা এবং সততা থাকলে হয়, নেতৃত্ব দানের গুণ থাকলেই হয়, আপনার কোনো পারিবারিক ঐতিহ্য থাকতে হবে না। কিন্তু সরে আসা এই কারণ আমার কাছে মনে হয়েছে, বা আমি নিজে কনভিন্স, যেহেতু আমি ১.৫ বছর এদের সাথে ছিলাম, আমার কাছে অনেক অবজারভেশন আছে, আমার নিজের কাছে অনেক তথ্য আছে, সব কিছু যখন আমি নিজে মিলিয়ে নিয়েছি, যে আমার কাছে মনে হচ্ছে এই কারণটা এখানে আর এই প্ল্যাটফর্মে থেকে আমার এই কারণটা কখনো ফুলফিল হবে না, মানে এটা আমি পারবো না। আরেকটু বলি, যেমন অনেকে মনে করছেন যে খুব ইম্পালসিভ হয়ে আমি দল ছেড়েছি বা পদত্যাগ করেছি বা নির্বাচন থেকে সরে এসেছি। এটা একেবারেই ভুল, একেবারেই ভুল। আমি ছাড়ার মানে আই ওয়াজ ওয়ান অফ দ্য হুইসেল ব্লোয়ার্স ইন মাই প্রিভিয়াস পার্টি। মানে আমি সব সময় প্রশ্ন করতাম, জিজ্ঞাসা করতাম, এবং আমি যখন জবাবদিহিতা চাইতাম, এবং আমরা পুরনো সিস্টেমে আপনি যখন মানে বলে না ভাতের চাল একটা দিলে বোঝা যায় যে কতটুকু, তো ব্যাপারটা কিন্তু ওরকম ছিল। এখন অনেকে অনেক রকম তথ্য দিত। আপনি দেখেন বিষয়টা কিন্তু শুধু ঢাকার না, পুরো বাংলাদেশে ৪০০-৩০০ কমিটি, এই কমিটিগুলো কাদের নেতৃত্বে হচ্ছে, কমিটিতে কারা আছে, একটা ইনফ্রাস্ট্রাকচার পার্টির কিসের উপর দাঁড়িয়ে। আমি তো দেখছি ডেইলি কোন মানুষগুলো আসছে, কাদের সাথে উঠা বসা, কারা কি কাজ করছে।
সো আমার কিন্তু নিজস্ব একটা অবজারভেশন আছে যে যেই কারণটায় আমি তো জানি আমি এখানে শুধু এমপি হতে আসি নাই। ডেফিনেটলি এমপি হয়েই আপনাকে ভয়েসটা ওখানে আপনার জাতীয় পর্যায়ে তুলে ধরতে হবে, কিন্তু শুধুমাত্র ওটা কারণ না। ওটা হওয়ার জন্য যে পথটা, এই পথটা তৈরি করা আমার রাজনীতিতে আসার অন্যতম কারণ ছিল। আপনি এনসিপি থেকে পদত্যাগ করলেন, রাজনৈতিক দল হিসেবে এনসিপির ফ্লগুলা কি দেখলেন? আপনি যা যা বললেন এগুলো তো ধরুন সামগ্রিক একটা রাজনৈতিক পরিমণ্ডলের ফ্লস, সো অ্যাজ আ পলিটিক্যাল পার্টি ইন্ডিভিজুয়ালি যে পার্টিটাতে আপনি যুক্ত হলেন, কিন্তু সেই রাজনৈতিক দল থেকে আপনি আবার বেরিয়ে গেলেন, ঠিক কি কি কারণে? এটা মানে একটা শুরু থেকেই কিন্তু আমরা বলছিলাম যে আমরা একটা থার্ড পাওয়ার হব, ফোর্স। হ্যাঁ, একটা যে আমাদেরকে আলাদা করা যাবে, আমাদেরকে একদম অনেকগুলো রাজনৈতিক দলের ভিড়ের মধ্যে দেখা যাবে এই এরকম। কিন্তু আমরা এটা স্টাবলিশ করতে পারছিলাম না। আমাদেরকে সবসময়ই জামাতের আলাদা আরেকটা উইংই মনে করা হতো। সো একদম গত ৮ মাস ধরে আপনি যদি আমার বিভিন্ন টক শোগুলোও তো মানুষ যদি দেখে যে কেন জানি হঠাৎ করে এসে আমি গত ৮ মাস এই যুদ্ধটাই করেছি যে না আমরা এটা না, আমরা ৭১-কে যে মানে বারবার আমাকে টক শোতে গিয়ে বলতে হয়েছে যে ৭১-কে আমি কেন মানে অমান্য করব বা অদেখা করব। ৭১ আমার ভিত্তি, মানে ৭১-এর গর্বিত উত্তরাধিকারী আমি। মানে এই জিনিসগুলো যখন আমি ডিবেট করতাম, আমি তখন নিজেকে জিজ্ঞেস করতাম যে কেন এই প্রশ্নের সম্মুখীন আমি হচ্ছি। এই কারণেই হচ্ছি, কারণ দলটার অস্তিত্ব, দলটার স্বকীয়তা এবং দলটার আদর্শ প্রশ্নবিদ্ধ। তো এই জিনিসটাকে স্টাবলিশ করা ছিল প্রথম কাজ বলে আমি মনে করি। পেরেছিলেন সেটা? না, সেটা সেটা আমি হয়তো আমার যতটুকু জায়গা ছিল বা আমার থেকে যে চেষ্টা ছিল সেটা হয়তো এনাফ ছিল না এটার জন্য। এবং সবাই অনেকে বলছেন যে শুধু জামাতের সাথে নির্বাচনী জোটের কারণেই হচ্ছে একটা দল ডানপন্থী হয়ে গেছে বা জামাতপন্থী হয়ে গেছে, এটা ভাবাটা ঠিক না। ডেফিনেটলি ভাবা ঠিক না, এবং জামাত জোট কিন্তু আমার পিছিয়ে হটে আসার কারণ না। কিন্তু এরপর কি ১৩ই ফেব্রুয়ারি থেকে কিন্তু বাউন্স ব্যাক করবে না, কিন্তু জামাতের সাথে জোট করার পর যারা ওই সংখ্যাগুলো করছিলেন এনসিপিকে নিয়ে, সেই সংখ্যা মানে অনেক বেশি সত্য হয়ে উঠলো না? এটাই বললাম যে আপনি যে ফ্লজের কথা বলছেন না, আমি এটাই বললাম যে নিজের স্বকীয়তাটা মানুষের কাছে স্টাবলিশ করতে না পারাটাই হচ্ছে ব্যর্থতা বলে আমি মনে করি। মানে কেন সেটা এস্টাবলিশ করা গেল না সেইটাই একটু বুঝতে চাচ্ছি। মানে এনসিপির কোথায় ফ্ল? কারণ এনসিপি তো গঠিত হলো জাতীয় নাগরিক কমিটি, নানান আপনি বলছিলেন না নানান পরিবার থেকে নানান শ্রেণীর মানুষ একসাথে হয়েছিল, নানান শ্রেণীর তরুণ তরুণীরা একসাথে হয়েছিল। সেইখান থেকেই তো জাতীয় নাগরিক কমিটি, সেইখান থেকেই এনসিপি, নানান মতের, নানান দর্শনের, নানান আদর্শের মানুষ একত্রিত হয়ে গেল। তাহলে সেই আপনি যে যে পোর্ট্রেটা করতে চাচ্ছেন সেটা করা গেল না কেন? এটা নেতৃত্বের ব্যর্থতা। আমি তো সবার আগে এটাকেই বলি যে যারা এটা নেতৃত্বে ছিলেন তারা এটাকে এই রূপটা দিতে পারেন নাই। তারা এটাকে পুরো এক সাইডে ঘেঁষে নিয়ে গেছেন। তা না যদি হতো তাহলে কেন শুধু অল্প কয়টা আসনে সীমাবদ্ধ হলো? ব্যাপারটা এমন হতে পারতো যে এ কয়টা আসনে সমঝোতা হবে, বাকি সব আসনে আমাদের ক্যান্ডিডেট থাকবে। এবং যখন বলছেন যে সাংগঠনিক ক্ষমতা নাই, তাহলে সাংগঠনিক ক্ষমতা কেন ১.৫ বছরে দাঁড় করানো গেল না? তারপর আপনি যদি বলেন যে মানে এমপি হওয়ার পরে তারপর আমি সংগঠন করব, ৩ জন কিন্তু আমাদের ছাত্রনেতা মন্ত্রী ছিলেন। তাহলে তখন মন্ত্রী থাকার পরে যদি করা না, রোডম্যাপটা কি? আপনি এমপি হওয়ার পরে আপনি যে সংগঠন বিস্তার করবেন, হোয়াটস দ্য রোডম্যাপ? রোডম্যাপ নাই। আপনি তাদের আদর্শ, নীতি, তাদের গঠনতন্ত্র, ঘোষণাপত্র সব যদি মিলিয়ে দেখেন, আমি এই কথাগুলোর বাইরে এখনও কোনো কথা বলছি না। এখনও কিন্তু আমি ওই আদর্শ নীতিতে আছি। জাস্ট বিকজ আমি দলে এখন আর নাই, দল থেকে বের হয়ে গেছি, এখন আমার কথাগুলো দলের বিপরীতে শোনাচ্ছে। কিন্তু এগুলো কিন্তু তাদেরই কথা। এই কথাটাতে আমি এগ্রি করেছিলাম দেখে এই দলটাতে আমি যুক্ত হয়েছিলাম। কিন্তু জামাতের সাথে জোট বলেন কিংবা ওই আর একটু আমি একটা যেটা বলছিলাম যে আপনি দেখেন যে জামাতের সাথে জোটে কোনো সমস্যা না। আপনি ১৩ই ফেব্রুয়ারির পর আবার আপনি সেকুলার ফর্মে ব্যাক করবেন, বাউন্স ব্যাক করবেন। আপনি কি তার মানে কি ওই সুইচটা অফ করে দিবেন? ব্যাক যে করবেন আপনি, এটাতে এবার আপনি কি মানুষকে আবার বুঝাতে পারবেন যে না আমি এখন আবার মধ্যমপন্থী হয়ে গিয়েছি? কি দিয়ে বুঝাবেন? কিভাবে বুঝাবেন? কোন নারীগুলাকে আবার সামনে এনে আপনি বুঝাবেন?
বা কোন সেকুলারপন্থী নেতাদেরকে আপনি আবার ফেস করে আপনি বুঝাবেন, এটা একটা দ্বিচারিতা আমি বলবো। কারণ আপনার তাদের নিজেদের বক্তব্যের সাথে তাদের কাজের মিল নাই। এবং আমি বলছি না যে জোট করাটা কোনো ভুলের কথা। ৫ বছর পর হয়তো জামাতের সাথে জোট করাটাই রাজনৈতিক কৌশল হিসেবে সবচেয়ে বেস্ট হতো, কিন্তু এটা নিজের অস্তিত্বটা বিলিয়ে দিয়ে প্রশ্নবিদ্ধ করে একদম গণঅভ্যুত্থানের পরের বছর হওয়ার কথা ছিল না। সো এটার জন্য কিন্তু যে মানে স্যাক্রিফাইসটা করা লাগে, মানে গণঅভ্যুত্থানের পরের বছর এটা হওয়ার কথা ছিল না, কিন্তু 5 বছর পর কি এটা হওয়ার কথা ছিল? হওয়ার কথা ছিল না, কিন্তু আপনার যদি তখন নির্বাচনী জোটটা কিন্তু একটা মানে আসলে একটা ভাইটাল ব্যাপার বাংলাদেশে, হ্যাঁ, যে আপনার যখন আপনি পুরো স্পেকট্রামটাকে জোটের সমীকরণ একটা বড় এটা হতে পারে, এটা অসুবিধা নাই। অনেকে এখন বলছে যে বিএনপি কি 23 বছর জামাতের সাথে করেছে না, বিএনপি তো এখন সবচেয়ে সেকুলার দল হিসেবে পরিচিত। আপনি বিএনপির জন্ম দেখেন, বিএনপির পুরো যাত্রাটা দেখেন, তারপর আপনি তুলনা করেন। আমাদের তো জন্মটাই ছিল প্রশ্নবিদ্ধ, আমরা তো নিজেকে আলাদা করতে পারি নাই আমাদের স্বকীয়তা দিয়ে। এবং আপনি দেখেন, আপনি যখন মাজার ভাঙা হলো, যখন নারীদের উপর এত অত্যাচার হলো, এত মানে মব হলো, কতটুকু কথা তারা বলেছে। এবং যখনই কোনো মানে ফেভারে গিয়েছে, ডানপন্থার ফেভারে, তাদের আদর্শের ফেভারে গিয়েছে, তখন তারা কিন্তু খুব সরব ছিল। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আপনি সেকুলার হয়ে যাবেন 13ই ফেব্রুয়ারি থেকে, এটাকে কিন্তু আমি যেহেতু ওখানের মধ্যে ছিলাম, আমি জানি তারা কি পন্থায় 13 ফেব্রুয়ারি হঠাৎ করে সেকুলার হওয়া শুরু করবে। 13 ফেব্রুয়ারি থেকেই শুরু করবে। এই যে বলেছে না বাউন্স ব্যাক করবে, মানে ড্রাস্টিক্যালি বাউন্স ব্যাক করবে। 13 তারিখ থেকে জামাত হয়ে যাবে তাদের শত্রু বা সবচেয়ে মানে সমালোচনার বিষয়বস্তু, যদি নির্বাচনে মানে জামাত জোট না জিতে। তাহলে এই জিনিসটা কিন্তু আমার কাছে মনে হয় যে মানুষের সাথে এক ধরনের দ্বিচারিতা করা। এবং প্রত্যেককে যে আমি যখন নির্বাচনে আসনটার জন্য আমাকে যখন মনোনয়ন দেয়, আমি নিজে জানি আমি কতটুকু সিরিয়াস হয়ে প্রচারণায় নেমেছিলাম বা মাঠে নেমেছিলাম। তাহলে প্রত্যেকটা মানুষই কিন্তু সেভাবে নেমেছে, প্রত্যেকটা মানুষ কিন্তু সেভাবে কাজ করেছে, তার নিজের এলাকা অনেক আগে থেকে গুছিয়েছে। তাহলে তার যে স্বপ্ন, তার যে বাস্তবতা, তাহলে সেটা কার জন্য মানে স্যাক্রিফাইস করলো? নেতাদের জন্য, বড় বড় নেতাদের জন্য। এখন নেতাদেরকে হতে হয় স্যাক্রিফাইসিং, তাই না? আমি 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 যখন নতুন বলবো, আপনি সব সময় তুলনা করবেন বিএনপি এভাবে বড় হয়েছে, আওয়ামী লীগ এভাবে বড় হয়েছে। আমরা তো এভাবে বড় হতে আসি নাই। আমরা এমনভাবে বড় হতে চেয়েছি যেটা 54 বছরে কেউ কখনো দৃষ্টান্ত স্থাপন করে নাই। আর বিএনপিকে আপনি জিজ্ঞেস আপনারা নয়া রাজনৈতিক বন্দোবস্ত, এক্স্যাক্টলি, আমি আমার সেই একই আবার ওই কাল্ট হলো, আবার ওই অলিগার্কদের জন্য আমার কর্মীরা। আমি তো এনসিপিকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম, তাহলে এই আমার কথা কি এনসিপি চিন্তা করলো? একবারও চিন্তা করে নাই। এবং আমার মতো অনেকের কথাই কখনোই চিন্তা করে নাই। এখন আপনি বলতে পারেন আমি ধৈর্য নিয়ে পড়ে থাকলে একটা সময় আমি ফল পেতাম। তো ধৈর্য নিয়ে পড়ে আমি ওখানে কেন থাকবো? আমি অন্য কোথাও পড়ে থাকি, বা আমি একা হলেও পড়ে থাকি, যেখানে আমার এনার্জিটা, আমার কাজটা, আমার সময়টা একদম খুব কম হলেও ফ্রুটফুল হবে। আরেক হ্যাঁ বলেন। আপনারা যারা এনসিপি থেকে বেরিয়ে গেলেন, এরপর যখন এনসিপির প্রধান নাহিদ ইসলামকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি বলেছিলেন যে এনসিপি একটি গণতান্ত্রিক চর্চায় বিশ্বাস করা রাজনৈতিক দল এবং দলের অধিকাংশ মানুষ মত দিয়েছে এই জোটের পক্ষে, ফলে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আপনারা যারা বেরিয়ে গেছেন তারা হয়তো সবাই চেনা মুখ, পরিচিত মুখ, কিন্তু সংখ্যার বিচারে আপনারা অল্প। সেই জায়গায় কি এনসিপি ঠিকই করলো না? অধিকাংশ মানুষ যদি সেটার পক্ষে মত দেয়, কিংবা শুধু জোট না, আপনি যে আদর্শের কথা বলছেন সেই আদর্শের পক্ষে যদি এনসিপির অধিকাংশ মানুষ থাকে, তাহলে কি এনসিপি ঠিকই করলো কিনা? এটা আসলে সময় বলে দিবে যে এনসিপি ঠিক করেছে না ভুল করেছে। কিন্তু আমি যখন পদত্যাগ করেছি এবং আমি যখন বের হয়ে গিয়েছি, আমি মোর দ্যান কনভিন্স যে এই সিদ্ধান্ত গণতান্ত্রিক পদ্ধতিতে হয় নাই। এটা আমি কনভিন্স, কারণ আমি বারবার এই কথাটা বলার চেষ্টা করছি যে এটা হুট করে আমার এই সিদ্ধান্ত না। আমি কিন্তু অনেক দিন ধরেই অবজার্ভ করছি, এবং অনেকেই যদি আমার ফেসবুকের পোস্টগুলাও আমি না দেখে। এই প্রশ্নটাই আসতাম, মানে আপনি এই রকম আমি 2টা স্ট্যাটাস পড়েছি আপনাকে। আপনি বলছিলেন যখন আপনি পদত্যাগ করেন যে এটা হুট করে নেওয়া সিদ্ধান্ত না, অনেক পরিকল্পনা করে সাজিয়ে এটাকে এই পর্যন্ত আনা হয়েছে। কে সাজালো, কিভাবে সাজালো? এটা আমি দেখেন, আপনি একটা জিনিস যখন কাজ হবে না, মানে এনসিপি তো গণঅভ্যুত্থানের সময় ছিল না, জাতীয় নাগরিক কমিটিও ছিল না। গণঅভ্যুত্থানের সময় আপনারা সবাই সাধারণ মানুষ ছিলেন, শিক্ষার্থী ছিল, তরুণ ছিল। সেই সময় থেকে তাহলে কে পরিকল্পনা করলো?
না, ৮ মাস তো হয়েছে দল হয়েছে। 28শে ফেব্রুয়ারি থেকে তো দল হয়েছে। দলের নেতৃত্ব হয়েছে, তাদের একটা দলের একটা রাজনৈতিক কাউন্সিল ছিল 10 সদস্যের বিশিষ্ট, তারাই সর্বোচ্চ নীতি নির্ধারক বডি ছিল। তাহলে তারা দলের জন্য পরিকল্পনা সাজিয়েছে, তারা নির্বাচন পরিচালনা কমিটি করে পুরো দেশ থেকে মনোনয়ন কালেক্ট করেছে এবং তারা একাধিকবার বলেছে স্বতন্ত্র নির্বাচন হবে। যেগুলো পাবলিক ফোরামে ইনফরমেশন আছে আমি ওগুলোই বলছি। এবং 300 আসনে নির্বাচনে প্রার্থী দেওয়ার কথা তো একাধিকবার শুনেছি। 300 আসনে না হলো, যতটুকু দিয়েছে 125-এ যে দিয়েছে, এটা যে তারা উইথড্র করেছে এটার কোনো পাবলিক স্টেটমেন্ট আমার চোখে পড়ে নাই যে তাদেরকে দুঃখ প্রকাশ করে বাকি 125 জন যাদেরকে দিল না তাদের প্রতি মিনিমাম দুঃখ প্রকাশ করে আমি কোনো স্টেটমেন্ট দেখি নাই। তাহলে আপনি কি মনে করেন এটা মানে হুট করে তারা এই জিনিসটা, এটা মানে যে ইনফরমেশনগুলো পাবলিকলি আছে আমি খালি ওটার কথাই বলতে পারবো, কারণ যে ইনফরমেশনগুলো আমার কাছে আছে বা দলের ভেতরে থাকা অবস্থায় আমি জানতাম, সেগুলো তো আমি পাবলিকলি বলতে পারি না। সো সব কিছু মিলে আমি নিজে কনভিন্স যে ইট ওয়াজ প্ল্যান ফ্রম দ্য ভেরি বিগিনিং। কারণ ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দি পলিটিক্যাল পার্টি অর ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দি রেভলিউশন অর মাস আপরাইজিং হোয়াটএভার? আমি এর আগের কথা তো আমার যখন আপনি টাইম আমার 28শে ফেব্রুয়ারি থেকে আমি সেটুকুই মানে দলের শুরু থেকে, কারণ আপনি দেখেন দলের যে গঠনতন্ত্র বা দলের যে আদর্শ নীতি 24 দফা, দলের যে ঘোষণাপত্র, সব কিছুতে কিন্তু লেখা আছে সেকেন্ড রিপাবলিকের কথা বলেছি আমরা, গণপরিষদের কথা বলেছি আমরা, একটা নতুন সংবিধানের কথা বলেছি। এই জুলাই সনদটা এই নতুন মুখগুলা না থাকলে এটা বাস্তবায়ন এই পর্যন্ত গণভোট পর্যন্ত আসতো কিনা আমি সন্দেহ করি। কিন্তু জুলাই সনদে তো এনসিপি সই করলো না শেষ। হ্যাঁ, এটার জবাব তারা দিবে, এই প্রশ্নটাও আমি রেখেছিলাম যে না, তখন তো আপনি ছিলেন এনসিপি। আমি প্রশ্ন করেছি, আমি আমার দলকেই প্রশ্ন কি উত্তর করেছি। দিয়েছো? তারা বলেছিল যে এটার আসলে এখন আর মানে সাইন করার এখন আর দরকার নাই, কারণ হচ্ছে এটা আমি জানি না, আমি যুক্তিটা খুব একটা টেকসই মনে করি না। সো এই সব কিছু মানে জুলাই সনদ নিয়ে তো সবচেয়ে সোচ্চার ছিল এনসিপি। হ্যাঁ, যে শিক্ষার্থীদের আন্দোলনে আমার মনে আছে আমি বলেছিলাম নেত্রী মানে সর্বোচ্চ নেতা পর্যায়ে বলেছিলাম যে এই জিনিসটা লুজ এন্ড রাখাটা ঠিক হচ্ছে না, মানে এখন এটাতে সই করা দরকার। অতটুকুতেই, মানে এমন না যে আমি বারবার বলছি যে এমন না যে আমি আপনার কি মনে হয় আপনি যে পরিকল্পনার কথা বলছেন সেই সই না করো সেই পরিকল্পনার অংশ? এটা এতটুকু গভীরে আমার আসলে যাওয়ার নাই, তবে আমি এতটুকু যে কথাটা বলতে বারবার চাচ্ছিলাম যে তাদের ঘোষণাপত্র থেকে শুরু করে 28শে ফেব্রুয়ারিতে আমি দল ছাড়ার আগ পর্যন্ত তারা যে আদর্শের কথা বলেছে, যে নীতির কথা বলেছে, আমি সেটাতেই কিন্তু এখনো আছি। এখন দল যদি সেটা থেকে সরে যায় তখন কিন্তু আমাকে মনে হবে যে আমি অপোজিশনে, আমি কিন্তু তাদের জায়গাতেই আছি। সো এবং আমি নিজে ওখানের ভিতর থেকে আমি কনভিন্স। আপনি পরিকল্পনার কথা যখন আমি বলি, দলটা কিন্তু শুধু রূপায়ণ টাওয়ারে না বা শুধু ঢাকা না, আপনি বগুড়াতে এনসিপির কী অবস্থা, চট্টগ্রামে এনসিপির কী অবস্থা, যারা দায়িত্বে আছে তাদের ব্যাকগ্রাউন্ডটা কী, বা যারা আমাদেরকে আগে ছেড়ে গেছে তারা কেন ছেড়ে গেছে, তাদের কোনো মূল্যায়ন হয়েছে কিনা যে কেন তারা ছেড়ে গেছে, বা গণতান্ত্রিক পদ্ধতি আপনি যখন বলেন, আপনি মনে আছে নিশ্চয়ই গত 3টা নির্বাচনে কিন্তু দেশি বিদেশি অনেক পর্যবেক্ষক এসেছিল, এসে কিন্তু সবাই নির্বাচনকে বৈধ ঘোষণা করেছিল এবং হাসিনা বলেছে যে খুব সুষ্ঠুভাবে নির্বাচন হয়ে কিন্তু আমরা এসেছি। আমরা কেউ কি তাকে প্রশ্ন করতে পেরেছিলাম? পারি নাই। 1400 মানুষ মারা গিয়েছে, জীবন দিয়েছে, তারপর আমরা প্রশ্ন করতে পেরেছি। সো এই যে তারা বারবার বলছে গণতান্ত্রিক পদ্ধতিতেই সিদ্ধান্ত হয়েছে, ইতিহাসে ইনশাল্লাহ এক সময় এটার উত্তরও এখন কি প্রশ্ন করতে পারছেন? আমি তখনই প্রশ্ন করেছি কারণ এই জবাবদিহিতা সেটা দলের মধ্যে হোক এবং সেটা সরকারের পর্যায়ে হোক, এই জবাবদিহিতা যতদিন না আসবে বাংলাদেশের কখনোই মুক্তি হবে না। আপনি কখনোই বাংলাদেশকে নতুন কোনো দিকে নতুন রাজনীতির কথা আপনি কখনো বলতে পারবেন না, কারণ যে ক্ষমতায় আছে সে দলের ক্ষমতায় থাকুক বা সে দেশের ক্ষমতায় থাকুক, তাকে জনগণের কাছে জবাবদিহি করতেই হবে। আপনার কর্মী যদি আপনার কাছে মানে সেফ না হয়, তাহলে আপনি নেতা হলেও কি না, ওই কর্মীর ও তো কর্মী হয়ে থাকতে আসে নাই, সে তো কন্ট্রিবিউট করতে এসেছে। তাহলে আপনি যদি নেতা হয়ে আপনি নিজেই অলিগার্ক হয়ে যান বা নিজেই একটা হর্তাকর্তা হয়ে যান এবং তার ইচ্ছা আকাঙ্ক্ষা তার স্যাক্রিফাইসকে মূল্যায়ন না করেন, তাহলে তো সেটা পুরনো পদ্ধতি হয়ে গেল। না, মানে আপনি বলছেন যে আগে প্রশ্ন করা যেত না, 1400 মানুষ মারা যাওয়ার পর প্রশ্ন করা যাচ্ছে। আমি বলছি গত 1.5 বছরে কি বাংলাদেশের মানুষ ক্ষমতাকে প্রশ্ন করতে পারছে? অবশ্যই মানে মত প্রকাশের অধিকার নিশ্চিত হয়েছে? অনেক বেশি, অনেক ডিফারেন্স না, এটা তো আপনি নিজেই বলেন। আপনি দেখেন যখন পুরো
ঢাকা শহর পুরো দেশ হাসিনা আর বঙ্গবন্ধুর ছবিতে ছেয়ে গিয়েছিল, আমরা কেউ এটা প্রশ্ন করতে পারি নাই। তারেক রহমান সাহেব প্লেন থেকে নামার আগেই এটা নিয়ে আলোচনা আমরা করছি যে কেন সেই একই জায়গায় এই ওনার ছবি আবার হয়ে গেল। এই তো সেই পুরনো জিনিস আমাদেরকে মনে, আমরা কি প্রশ্ন করছি না? এই যে আমি এখনও এই কথা বলছি, তাহলে ওনারা তো, এবং তারাও কিন্তু এটাকে একনলেজ করছে, তাদের নেতাকর্মীরাও কিন্তু এটাকে একনলেজ করছে, তাদের পক্ষের অ্যাক্টিভিস্টরাও কিন্তু এটাকে একনলেজ করছে যে না, এই পুরনো জিনিস করা যাবে না। সো আপনার এই জবাবদিহিতা কিন্তু এটার সেই 5ই আগস্টের তারেক রহমান তো একটা রাজনৈতিক দলের নেতা। আমি বলছি গত 1.5 বছর যারা সরকার চালিয়েছে, সরকারের অসংখ্য দোষগুণ মিলেই তো সরকার হয়। সরকার বাংলাদেশকে যেভাবে পোর্ট্রে করে, বাংলাদেশ কি সেই জায়গায় আছে? ধরেন আমরা প্রথম আলো ডেইলি স্টারকে পুড়িয়ে দিতে দেখেছি। আপনি কি এখনো পর্যন্ত সরকারের কাছ থেকে শুনেছেন কারা করেছে? আমরা সংবাদপত্রের নিচে জিয়াফত দেখেছি, আমরা প্রকাশ্য দিবালোকে মানুষকে মেরে ফেলতে দেখছি। এই বিষয়গুলো নিয়ে সরকারের যে ব্যাখ্যা কিংবা সরকারকে প্রপার প্রশ্ন করে প্রপার উত্তর পাওয়া যাচ্ছে? আপনি যদি বলেন যে দেখা যায় না, আমিও বলবো দেখা যায় না। দেখেন, দেখা গেলে আমরা দুজনই দেখতাম। এবং এই অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার সমালোচনা কি কম হয়েছে? কি মানে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমি নিজে একটা তুচ্ছ মানুষ হয়ে আমি মনে হয় প্রত্যেকবার সমালোচনা করেছি, মানে আমি বিন্দুমাত্র দ্বিধাবোধ করি নাই। এই জিনিস কি প্রাক্তন স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রীকে আমরা করতে পারতাম? কখনো? উনি জেলে গেছে, তাও তো আমরা এখনো। তাহলে অবশ্যই এই অন্তর্বর্তী সরকার অনেক প্রশ্নবিদ্ধ। এবং এই ছাত্ররা যখন উপদেষ্টা ছিলেন তখনও তারা যখন অ্যাক্টিং, তাদের বিরুদ্ধেও যে পরিমাণ সমালোচনা বা তাদের ব্যর্থতা সফলতা নিয়ে যে ধরনের চুলচেরা বিশ্লেষণ হয়েছে, এটা কোনো মন্ত্রী তার গদিতে থাকা অবস্থায় গত 17 বছর, এটা প্রশ্নই আসে না, এটা একটা স্বপ্নের মতো। সো তাদের ব্যর্থতা একদিকে, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা করতে না পারা সেটা একদিকে, কিন্তু তারা কখনো তাদের সমালোচনা করার জন্য কাউকে আটকায় নাই, মানে প্রশ্নবিদ্ধ করে নাই। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্টে সাংবাদিক গ্রেপ্তার হয়েছে, জেলে আছে এখনো। হত্যা মামলায় সাংবাদিকদের জেলে রাখা হয়েছে। যে কোনো মানুষের অপরাধ থাকতে পারে, সেই অপরাধের বিচার সেই আইনে না হয়ে হত্যা মামলায় হওয়া, সেটাও কি মত প্রকাশের যে এনভায়রনমেন্ট তাকে স্ট্রেংথেন করে? না, এটা হচ্ছে আসলে এটা আপনিও বোঝেন, আমরাও বুঝি। আপনি এই ঢালাওভাবে সবাইকে হত্যা মামলায় দিয়ে দেওয়া, এটা হচ্ছে তার আসল যে অপরাধ, ওই অপরাধটাকে হালকা করে ফেলা, ক্রেডিবিলিটি। আপনি যদি ফারজানা রূপা এবং ওনার হাজব্যান্ডের কথা যদি আমি বলি, ওনাদের অসংখ্য কিন্তু তারা তো ছিল সাংবাদিকদের এক ধরনের কুতুব, তো তারা ছিল ওই সময়। তাদের বডি ল্যাঙ্গুয়েজ, মানে তাদের সাথে মিশতে হতো না, তাদের বডি ল্যাঙ্গুয়েজেই তাদের সব কিছু সেই প্রতাপ বোঝা যেত। কিন্তু তাদের যে অপরাধ, তাদের যে দুর্নীতি বা তাদের যে অপকর্ম, সেই মামলায় আপনি যদি না দিয়ে তাকে যখন হত্যা মামলায় দিবেন, তখন তার সব যে কৃতকর্ম আছে সেটাকে আপনি এক ধরনের মানে হালকা করে দিলেন। সো অবশ্যই এটা নিয়ে তো বারবার বলছি যে যার যেটা অপরাধ, সে ওই অপরাধেই তাকে অভিযুক্ত করা হোক। আপনি যখন সেই অপরাধে তাকে অভিযুক্ত না করে তার প্রতি ঢালাওভাবে, এবং আরেকটা জিনিস যেটা গত 1.5 বছরে হয়েছে, মানে পপুলিজম, মানে যে ঘটনাটা আমরা সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং করতে পেরেছি, সেটাই সরকারের দৃষ্টি আকর্ষিত হয়েছে। এক ধরনের পিয়ার প্রেশারে পড়ে তারা অনেক কিছু করেছেন, অনেক বক্তব্য দিয়েছেন আমাদের উপদেষ্টারা, এবং কাজও করেছেন। এবং এই যে আরেকজন সাংবাদিক আনিস সাহেব, উনি ধরেন ওনার কথাবার্তা, ওনার কাজগুলো নিশ্চিতভাবে আপনি একটা সুস্থ মস্তিষ্কের মানুষ মনে করবে যে সে কাজগুলো খুবই প্রভোকিং ছিল। এবং সে কাজগুলো আমি যতটুকু শুনেছি তার বিরুদ্ধে মানে তার কৃতকর্মের প্রমাণও আছে। তাহলে তাকে সেই দোষে কিন্তু তাকে গ্রেফতার করা হোক বা তাকে আইনের আওতায় আনা হোক। কিন্তু আপনি যখন তাকে এক ধরনের প্রতিহিংসার একটা ফ্রেমে ফেলে দিবেন, তখন তার যে আসলেই সে যে প্রভোক করত, সে যে তুচ্ছ-তাচ্ছিল্য করতো, 5ই আগস্টের আগে কি এই সাংবাদিক খুব একটা পরিচিত মুখ ছিল বা খুব একটা কিছু করেছেন এরকম ছিল? তাহলে উনি কিন্তু একদম স্পেসিফিকভাবেই জুলাইয়ের পরে এসে এবং জুলাইকে আহত করে জুলাইয়ের মুখগুলাকে ইন্ডিকেট করে উনি কথাবার্তা বলতেন বিভিন্ন প্রোগ্রামে। তাহলে এটা তো অবশ্যই একটা মানে সমালোচনা তো অনেকেই করছে, সেটার ঊর্ধ্বে চলে গেছে। এটা যে কোনো একটা সুস্থ মস্তিষ্কের মানুষ সেটা বুঝবে। কিন্তু আপনি যখন তাকে তার নির্দিষ্ট কাজের জন্য আপনি যখন তাকে আইনের আওতায় আনবেন,
তখন তার যে কাজটা করেছে সেটা একটা ক্রেডিট পাবে যে হ্যাঁ এই কাজ করেছে এজন্য তাকে দেয়া। কিন্তু আপনি যদি ঢালাওভাবে সবাইকে ওই পপুলিজমের অধীনে নিয়ে আপনি নিয়ে আসেন, আরেকটা ব্যাপার হচ্ছে যে ব্যাখ্যা করা। আমি এই সরকারকে আমি অনেক জিনিসে দেখেছি যে তারা চুপ থেকেছে, যেটা আপনি একটু আগে বলছিলেন। তাদের পক্ষ থেকে তাদের কি ব্যাখ্যা, কেন তারা সাংবাদিককে এই আইনে করছে, মামলা দিচ্ছে, তাদের কাছে কোনো ব্যাখ্যা নেই। সিমিলারলি যে ধরনের মামলা বাণিজ্য এখন হচ্ছে এবং যে ঢালাওভাবে আপনার আসামিদেরকে ছাড়িয়ে আনা হচ্ছে, এটারও কোনো স্পষ্ট, এটা নিয়ে মামলা এবং জামিন বাণিজ্য এটা নিয়ে কোনো কথাই নাই। এটা নিয়ে তো খোদ আইন উপদেষ্টা কথা বলেছেন ফেসবুকে। মানে এটা নিয়ে এটার কি কোনো বিহিত আছে? মানে এটা একদম চোখের সামনে হচ্ছে। আপনি 100 জন 200 জন, আমার এক চট্টগ্রামে আমার এক বান্ধবীর হাজব্যান্ডকেও থাকে চট্টগ্রামে যাত্রাবাড়ি হত্যা মামলায়, জুলাই হত্যা মামলায় দিয়েছে। 100 কত নাম্বার আসামি সে। তাহলে এই যে এই প্রত্যেকটা আসামি ছাড়াতে আপনি বোঝেন কতটুকু বাণিজ্য হবে। আবার এখন এই আওয়ামী লীগের লোকজনকে বিএনপি বাঁচাচ্ছে, আবার এই দলের লোককে ওই দল বাঁচাচ্ছে। মানে এখানে টাকার খেলা, এবং নৈতিকতার তো এটার কোনো আগেও কখনো ছিল না এই আদালত পাড়ায়, এখনও নাই। এবং এগুলো নিয়ে যে সরকারের কোনো মাথা ব্যথা হবে, এগুলো নিয়ে যে সরকারের কোনো জবাবদিহিতা হবে, সেটা একেবারেই নাই। আবার একটু আপনার প্রসঙ্গে ফিরি। এনসিপি থেকে তো ধরেন নানান কারণে পদত্যাগ করলেন, নির্বাচন থেকে কেন পিছিয়ে গেলেন? আপনি তো স্বতন্ত্রও করতে পারতেন, অনেককে দেখছি। না, আমার স্বতন্ত্রের করার সুযোগ ছিল না। আমি স্বতন্ত্র করার সুযোগ ছিল না এই কারণে, কারণ আমি 28শে ফেব্রুয়ারি পদত্যাগ করি, এবং 28শে ফেব্রুয়ারি ভোর 6টা-7টার দিকে আমি ডিসিশন নেই যে আমি পদত্যাগ করব। এবং 29 ডিসেম্বর ছিল হচ্ছে 28 তারিখ, 29 তারিখ ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এবং ঢাকা 17 আসলে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল, কিন্তু ঢাকা 17 আমার মানে নির্বাচনী পছন্দের এলাকা ছিল না, ওখানে আমাকে দিয়েছেন। আমার নিজের নির্বাচনী পছন্দের এলাকা ছিল ঢাকা 10 ধানমন্ডি, যেটা এই প্রথমবারের জন্য, মানে প্রথমবার নির্বাচন আমি চট্টগ্রাম, আমার বাড়ি হলো, আমি চট্টগ্রাম থেকে না করে ঢাকা থেকে করতে চেয়েছিলাম। সো ওই জায়গাটা আমাকে দীর্ঘদিন হচ্ছে ছাড়া হয় নাই। সো শেষ মুহূর্তে ঢাকা 17 ছাড়লো, এবং এত অল্প সময়ের মধ্যে আমি এত তাড়াহুড়া করে এই জিনিসটা করতে আমি আসলে চাই নাই, এবং আমি বুঝে শুনেই এটা থেকে সরে এসেছি। এবং আমি খুব আশ্চর্য হয়েছি যে দলের এ ধরনের কোনো সিদ্ধান্ত ছিল না, বা যে 30টা আসনে হচ্ছে সমঝোতা হচ্ছে, বাকিরা নির্বাচন করতে পারবে। দ্যাট উড বি অপশন প্রবাবলি, যে আমি হয়তো নির্বাচনের পর সরে আসতাম বা কিছু একটা ছিল। সো আলটিমেটলি এটা আমার কাছে আর কোনো অনারেবল অপশন আমার কাছে আর ছিল না। আমার কাছে মনে হয়েছে যে আমি খুব তাড়াহুড়া করে, একদম ক্লামজি হয়ে এটা না করে, বরং আই টেক টাইম। আপনি যে পরিকল্পনার কথা বলছিলেন, আপনারা যখন দলের মধ্যে আলোচনা করতেন তখন কি এই প্রসঙ্গগুলো উঠিয়েছিলেন যে এই পরিকল্পনা কি আপনার আগে চোখে ধরা পড়েছে, নাকি যখন শেষ পর্যন্ত গিয়ে জামাতের সাথে জোট করলো তখন আপনি ডট কানেক্ট করে বুঝতে পারলেন যে এটা প্ল্যান্ড? এটা আসলে আমি বলবো যে শেষ মুহূর্ত বা আগের এরকম কিছু না, এটা আমার পুরো 9 মাসের একটা অবজারভেশন। আমি শুধু আপনার একটা ফেসবুক স্ট্যাটাস পড়ি, আমি জানি না এটার সাথে কোনো সম্পর্ক নাই, আমি জাস্ট বললাম। আপনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, ওলফ রেজড বাই দি ডগস রিমেইনস আ ওলফ। এটার হচ্ছে এই পার্সপেক্টিভ থেকে দেই নাই, কোটেশনটা আমার পছন্দেরও ছিল। মানে আমি যেটা চিন্তা করে দিয়েছি যে আপনি যখন নিজের নীতিতে, প্রিন্সিপালে ঠিক থাকবেন, তখন আপনি অনেক ধরনের মানুষের সাথে মিশলেও, বা সেখানে আপনার জীবনযাপন হলেও, দিন শেষে আপনি সেটাই আপনি থাকেন। মানে আপনার যা নীতি সেটাতেই আপনি থাকেন। এমন না যে অনেকজনের সাথে মিশার কারণে সেটা পলিউটেড হয়ে যায়, বা অন্য জাতে চলে যান। মানে আপনি সেটা তাই থাকেন। এখন এটা আপনি ব্যাড সাইডেও ইউজ করতে পারেন, গুড সাইডে ইউজ করতে পারেন। যার প্রিন্সিপাল যে আমি এটাই থাকবো, ভালোই থাকবো, আমি আমার আদর্শ থেকে সরবো না, সে অনেক ধরনের মানুষের সাথে মিলার পরও দিন শেষে সে নীতিটাকেই বেছে নেয়। আর যে নীতিহীন মানুষ, যে সুযোগ সন্ধানী, সে অনেক নীতিবান মানুষের সাথে মেশার পরও, তাদের দ্বারা রেইজড হওয়ার পরও দিন শেষে সে একটা সুযোগকেই বেছে নেয় তার উদ্দেশ্য হাসিল করার জন্য। তাতে
কারো কে মরলো কে বাঁচলো ডাজন্ট ম্যাটার। জুলাই গণঅভ্যুত্থানের পর এই আলাপটা উঠেছিল যে এক ধরনের দায় মুক্তির। বিশেষ করে হাদি হত্যাকাণ্ডের পর সেই আলাপটা আবার উঠেছে এবং সরকারের পক্ষ থেকেও বোধহয় কিছুদিন আগে আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছেন যে এটা ভাবা হচ্ছে। দায় মুক্তি কি দরকার? আপনার কি মনে হয়? ধরেন আমরা তো এর আগে গণঅভ্যুত্থান দেখেছি, তখন সেই গণঅভ্যুত্থানে যারা অংশ নিয়েছিলেন তাদের তো দায় মুক্তি দরকার হয় নাই। দায় মুক্তি বলতে 1 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত যা যা হয়েছে, যারা যারা এতে অংশ নিয়েছিলেন তাদেরকে দায় মুক্তি দিতে হবে, এরকম একটি দাবি আছে 2024 সালের 1 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত। এটি জুলাই গণঅভ্যুত্থানের পরও আমরা শুনেছিলাম যে ওই সময় তো নানান ধরনের ঘটনা ঘটেছে, ফলে ওই ঘটনাগুলোর জন্য আপনি কোনো আইনগত ব্যবস্থা নেবেন না, এক ধরনের ইনডেমনিটি। এটা 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 কি শুধু যারা অংশ নিয়েছিল তারা? এটা তো প্রত্যেকেই সামগ্রিক কার্যক্রমের একদম দায় মুক্তি। যে এই 8 দিনের যে কোনো পানি কাজ নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। প্রশ্ন তোলা না, এটা হচ্ছে আপনি দেখেন যে নারী, যে মা পানি খেতে দিয়েছিল, যে ডাক্তার বেসমেন্টে চিকিৎসা দিয়েছিল, যে সাংবাদিক ছবি তুলেছে লুকিয়ে, যে সাংবাদিক জুলাই যোদ্ধাদেরকে লুকিয়ে রেখেছে, যে দোকানদার, যে সবজিওয়ালা, এটা তো শুধু আপনি পরিচিত মুখগুলোকে এগুলো আপনি যেগুলো বলছেন এগুলো তো আসলে দায় না, এগুলো তো অবদান। কিন্তু সেইখানে যখন ফৌজদারি অপরাধ হয়, এটি যখন বিশেষ করে উঠেছে যখন সুরভিকে গ্রেপ্তার করা হলো, এর আগেও এনসিপির একজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল, তখন সেই আলোচনাটা বেশি উঠেছে যে আপনি জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশ নিয়েছে তাদেরকে কোনো ওই সময় ঘটা কোনো ফৌজদারি অপরাধের জন্য আপনি আসলে গ্রেপ্তার করবেন না কিংবা আদালতে সোপর্দ করবেন না। এই দায় মুক্তি কি দরকার? না, এখানে আমি দুটা কথা বলি, দুটা স্পষ্ট কথা বলি। একটা হচ্ছে আপনার গণ অভ্যুত্থানে অংশ নেওয়ার জন্য বা গণ অভ্যুত্থানের কোনো কাজকর্মের জন্য, সেটা একটা জিনিস। আর এইটাতে আপনি অবশ্যই, আমি মনে করি রাষ্ট্রকে এটাতে প্রোটেকশন দিতে হবে, প্রত্যেকটা নাগরিককে, ঠিক আছে? কারণ তখন এক ধরনের জীবন মরণের ব্যাপার ছিল। কারণ আর পুরো বিশ্ব দেখেছে পুলিশ কিভাবে বা সন্ত্রাসী বাহিনীরা কিভাবে ওপেনলি গুলি চালিয়েছে। সো তখন ছিল জীবন মরণের প্রশ্ন, এবং ওই সময়টা অবশ্যই রাষ্ট্রকে, ভবিষ্যৎ বাংলাদেশকে, ওই পোর্শনকে অবশ্যই প্রোটেক্ট করতে হবে, এখানে আমার কোনো দ্বিমত নেই। কিন্তু ওই নাগরিক যখন কোনো ধরনের পরবর্তীতে কোনো ধরনের অপকর্ম করবে, ধরেন আমিও যদি এখন কোনো অপকর্মে জড়াই, অবশ্যই আমার বিচার হওয়া উচিত, সেটার সাথে জুলাইয়ের কোনো সম্পর্ক নাই। আমি যদি এখন কোনো ফ্রড করি, আমি যদি এখন কোনো আর্থিক লেনদেনে কোনো ধরনের আমি ঘাপলা করি বা ঘুষ নেই, দুর্নীতি করি, অবশ্যই আমার বিচার হওয়া উচিত। এবং সমাজের নীতির মধ্যে, নিয়মের বাইরে যে জিনিসগুলা আমরা অ্যালাউ করি না, এর ধরনের কোনো ধরনের, ধরেন আপনি কোনো সন্ত্রাসীর পক্ষ নিলেন, কারো যে আমি তো মানে যে কোনো ধরনের ফৌজদারি অপরাধ, এটা কখনোই অ্যালাউ না। এটা একদম স্পষ্ট, এই দুইটা জিনিসকে কখনোই মিলানো যাবে না। জুলাই গণঅভ্যুত্থানের সময় অন্যতম অংশগ্রহণ ছিল নারীদের। বলা হয় নারীরা যখন, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন হল থেকে নারীরা বেরিয়ে এসেছে, সেই দিনটাকে একটা মাইলস্টোন ধরা হয়। আজকের বাংলাদেশের নারীদের অবস্থান কোথায়? এটা তো চাঁদ সূরজের মতো পরিষ্কার, খুবই সিস্টেম্যাটিক্যালি হচ্ছে এক সাইডে। গতকালই একটা নিউজ দেখছিলাম নারী অধিকার ফোরামের সংবাদ সম্মেলনে, যে 51টা দলের মধ্যে 30টা দল কোনো কাউকে আপনার মনোনয়নই দেয় নাই, এবং 4.27% হচ্ছে নারী প্রার্থী। এবং সবাই মিলে, সব এত জুলাই সনদ, এত হাঙ্গামা, এত কিছু করার পর দেখেন, আমার কাছে মনে হয় এটার একটা, এই ঐক্যটার, এই মেয়েদেরকে রাজনীতি থেকে দূরে রাখার এই ঐক্যটার পেছনে একটা কারণ আছে। কারণটা পুরুষতান্ত্রিক না, আসলে কারণটা হচ্ছে কি, এখানে যে সিস্টেমগুলো হয়ে গেছে, এই ইঞ্জিনিয়ারিংয়ের, রাষ্ট্র পরিচালনার ইঞ্জিনিয়ারিংয়ের যে সিস্টেমটা হয়ে গেছে, এটা সব পুরুষ দ্বারা কন্ট্রোল। এখানে কোনো নারী এসে অ্যাডজাস্ট করবে না। নারীরা কিন্তু দুর্নীতি কম করে, নারীরা কিন্তু নীতিবান বেশি। যখনই নারীরা ক্ষমতায় গিয়েছে, দুর্নীতির পরিমাণ কমেছে। আপনি পুরো বিশ্বে অনেক পরিসংখ্যান আছে। সো পুরুষরা ওই কমফোর্ট জোনটার মধ্যে, তাদের ওই কি বলবো, ভাই ব্রাদারশিপের ওই দুর্নীতির মধ্যে
নারীদেরকে ঢুকিয়ে একটা ঝামেলা মনে করতে। কিন্তু এই স্টেরিওটাইপ থেকে বের হওয়ার জন্যই তো আন্দোলনটা হলো, গণঅভ্যুত্থানটা হলো। এটাই তো আমি বলছি, এজন্যই তো আমার এই পদত্যাগ, যে আমি ওই পুরনো সিস্টেমের মধ্যে আর যেতে কিন্তু চাই না। আবার ধরেন এই যে আপনি পদত্যাগ, আপনি দেখেন আপনার যে পদত্যাগ, আপনাদের অনেকের যে পদত্যাগ কিংবা বেরিয়ে আসা, এটা যদি এক ধরনের এই 1.5 বছরের বিবেচনায় ব্যর্থতা হয়, এই ব্যর্থতা কি সেই স্টেরিওটাইপ ভাবনাকে কিংবা দক্ষিণপন্থার রাজনীতিকে আরো স্পেস করে দিচ্ছে না? না, আমরা তো বের হয়ে চলে যাচ্ছি না। আপনি দেখেন, আপনি যখন নতুন রাজনীতির কথা বলে আপনি যখন পুরনো রাজনীতিতে শুধু হাঁটবেন না, চর্চা করবেন এবং ওখানে ডুবে যাবেন, তখন আর আপনার তো ওই আমি নতুন রাজনীতি করতে আসছি জুলাইয়ের পর, ওই জিনিস আর আপনার বলা খাটে না। এবং আমি বের হয়ে যাওয়া আমি খুব গুরুত্বপূর্ণ কেউ কিছু না যে আমি বের হয়ে গেলাম আর এনসিপি একদম ধ্বংস হয়ে গেল পথে। নো, দে ডোন্ট বদার। কিন্তু আমি জানি আমি কেন রাজনীতিতে আসছি। আমি জানি যে এই প্ল্যাটফর্ম নারীদেরকে ওই সেকুলার MODs সেকুলার মোডে বাউন্স ব্যাক করার জন্য ইউজ করবে আবার। যারা রিমেইনিং নারী আছে, উইথ ডিউ রেসপেক্ট, তাদেরকে আবার ইউজ করা হবে যে লুক উই হ্যাভ ফিমেল লিডার্স। একটা দুটা বের হয়ে গেল, কিচ্ছু আসে যায় না। কিন্তু আমি যখন বের হয়ে বা আমার মতো মেয়েরা যখন বের হয়ে, আরেকটা জিনিস আমি বলি, গত 1.5 বছরে হয়তো এনসিপিতে নারীরা এই কয়েকজনকে হয়তো এসেছে। অনেক নারী আছে যারা আগে থেকে রাজনীতি করতো, স্টুডেন্ট পলিটিক্স করতো, পলিটিক্যাল অ্যাক্টিভিজম করতো। তারা কিন্তু দেখেছে যে এখন ইলেকট্রাল পলিটিক্স কিন্তু চেঞ্জ হয়েছে, 5ই আগস্টের আগে যাবে না, এবং পরের টার্মে তারা অনেকেই কিন্তু অনেকভাবে রাজনীতিতে আসবে। কারণ সবাই কিন্তু বুঝতে পেরেছে যে দেয়ার ইজ এ চান্স, দেয়ার ইজ এ ফিল্ড, এবং যারা রাজনীতি করতে চায় যেসব মেয়েরা। তাহলে আমি একটা দল থেকে ছুড়ে আসা মানেই হচ্ছে, কে জানি একজন যারাকে নিয়ে লিখেছে যে একা একা মানুষজন গবেষণাও করতে পারে না, রিসার্চের কাজ করতে পারে না, আপনি কিভাবে রাজনীতি করবেন? তাহলে এই মাইন্ডসেট যার মেজরিটি মানুষের, যারা এই দলকে সাপোর্ট করে বা লেফট রাইট সাইডের যারা সাপোর্টার, তাহলে এই চিন্তাটা তারা স্টাবলিশ করতে চায়। তারা দেখাতে চায় যে তুমি একা হয়েছো, সো ইউ আর গন, ইউ আর ডান। বাট আমাদেরকে দেখাতে হবে যে আমরা একা না। সেইটার স্ট্র্যাটেজি কি? মানে ধরেন সেই নতুন রাজনৈতিক দল, নতুন রাজনীতি কিংবা নতুন বাংলাদেশ, সেটা পেতে হলে কতদিন লাগবে? মানে আপনার ইন্ডিভিজুয়ালি যদি বলি, আপনার পরিকল্পনা কি রাজনীতিতে আগামী দিনে কিভাবে পথ হাঁটবেন? সেটা আমি আসলে এখন খুব প্রিসাইসলি বলতে পারছি না, কারণ আপনি যেটা শুরুতে প্রশ্ন করেছিলেন যে কী নিয়ে ব্যস্ত, প্রচুর মানুষ কন্ট্যাক্ট করছে, যোগাযোগ করছে নানানভাবে, ইমেল করছে, যাদের কাছে অ্যাক্সেস আছে। আমি তাদের সাথে কথা বলছি, কারণ এরকম মানে তাজনুভা একা এরকম তো, মানে আমি যে চিন্তাটা করি এরকম আমি একা, এটা তো হতে পারে না। এরকম অসংখ্য মানুষ আছে, ছেলে মেয়ে, আমি শুধু মেয়ের কথা বলবো না, অনেকেই আছে। এবং আপনি দেখেন যে পুরনো রাজনৈতিক দলগুলো আছে, আপনি যে 4.27% কথা বললেন, আমি যদি নারী প্রসঙ্গেই বলি, বাংলাদেশের মানুষ কি দেখছে না যে এরা পুরাই মুখে বলে এক, কাজে পুরা এক, এবং নতুনরাও গিয়ে এখানে জুটেছে। তাহলে মানুষদের থেকেই কিন্তু এই চাওয়াটা আসবে যে, এবং এই ভোটের আমি এই ভোটের জন্য অপেক্ষা করছি, এবং এর পরের ভোটও আপনি দেখেন এগুলোর ইফেক্ট কিন্তু এখন পড়বে। কারণ এটা যে পরিমাণে সমালোচনা হচ্ছে যে এখানে নারীরা নাই, এটাকে কাউন্টার দেওয়ার চেষ্টা করবে রিজার্ভ সিটে। আপনি দেখবেন রিজার্ভ সিটে খুব ক্যারিজমাটিক অনেক নারীদেরকে তারা অ্যাকোমোডেট করছে, অনেক নারীদেরকে আপার হাউসে করবে, অনেক ক্যারিজমাটিক, অনেক চমক থাকবে, বিএনপির পক্ষ থেকে চমক থাকবে, এই অপোজিট সাইড থেকে চমক থাকবে, অনেক চমক থাকবে, কিন্তু ডিপ ডাউন এটা হচ্ছে অর্নামেন্টাল। শেষ প্রশ্ন করি, অনেক লম্বা আলোচনা হয়ে গেছে, আগামীর বাংলাদেশ কেমন দেখেন? আগামীর বাংলাদেশে খুব বেশি একদম উথাল পাথাল কোনো কিছু আমি বলবো না। আমি দুইটা জিনিস অবশ্যই দেখি। একটা হচ্ছে ক্ষমতাকে জবাবদিহি করতে হবে, এটা হচ্ছে প্রথম। মানে যে ক্ষমতায় থাকবে তাকে অবশ্যই জবাবদিহিতার অধীনে আনতে হবে। আমি রাজনীতির ফিউচার নিয়েই বলি, যেই সরকার গঠন করবে তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে, আপনি এটা কেন করলেন, আপনি এটা কেন করলেন না, বা আপনি এটা কেন করতে পারলেন না। মুখ বন্ধ করা যাবে না, মত প্রকাশ বন্ধ করা যাবে না। এটা হচ্ছে প্রথম আমি দেখতে চাই। সেকেন্ড হচ্ছে নতুন রাজনীতি দেখতে চাই। এই জামাত, বিএনপি, আওয়ামী লীগ, এবং কারো প্রতি কোনো ধরনের প্রতিহিংসা না, কারো প্রতি কোনো অবসেশন না, কোনো ধরনের রিভেঞ্জফুল না, জাস্ট রাজনীতি দিয়ে রাজনীতি করতে হবে। আওয়ামী লীগকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে। আওয়ামী লীগ তো গণ, আমি আসলে আওয়ামী লীগের কথা বললাম। বিএনপি, জামাত যারাই আসে তাদেরকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে। এখানে আসলে প্রতিহিংসা, স্লোগান, বিপ্লব, আন্দোলন, এগুলো একটা
একটা টার্মে একবার হয়, কিন্তু রেগুলার আপনাকে রাজনীতি দিয়ে, পলিসি দিয়ে, নীতি দিয়ে, রোড ম্যাপ দিয়ে আমি নারীদের জন্য এটা করে ফেলবো বললে তো হবে না। আমি মানে দুর্নীতি বন্ধ, রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে একদম স্পষ্ট রোড ম্যাপ থাকতে হবে। আমি দুর্নীতি বন্ধ করে ফেলবো, একজন বলে আমি নিজেও করবো না, কাউকে করতে দিব না। তুমি কিভাবে দুর্নীতি বন্ধ করবা? তোমাকে পরিষ্কার দেখাতে হবে। আমি নতুন বাংলাদেশে প্রত্যেকটা দলের কাছে বা প্রত্যেকটা যারা সরকার গঠন করবে তাদের কাছে স্পষ্ট রোডম্যাপ দেখ। আমি সাংবাদিকদের জন্য এটা করব, আমি নারীদের জন্য এটা করব, আমি শিক্ষকদের কি করবা, স্পষ্ট রোডম্যাপ এবং ক্ষমতার জবাবদিহিতা। তাজনুম, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মুখ ধন্যবাদ। থেকে অনেক আলোচনা শুনলাম। আপনি যে প্রত্যাশা করেন সেই প্রত্যাশা আমাদেরও, আমরা নিশ্চয়ই সেই প্রত্যাশা নিয়েই এগিয়ে যাব। কথা চলুকে আসার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। কথা বলছিলাম এনসিপি থেকে পদত্যাগ করা নেতা এবং যিনি নির্বাচন থেকেও পিছিয়ে গেছেন, তিনি যে বাংলাদেশের প্রত্যাশা করেন, আমরাও সেই বাংলাদেশের প্রত্যাশা করি। আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে সবাই কথা বলবে, সবাই সবার কথা শুনবে, সেইভাবে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ।